ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এনিওয়েজ 117 জন, তাহলে আরো কিছুক্ষণ অপেক্ষা করি নাকি? আরো কিছু জন জয়েন করুক, তারপরে স্টার্ট করি। জি ম্যাম, 5 মিনিট পরে। জি ম্যাম, একটু 1-2 মিনিট। আচ্ছা, 5 মিনিট, 1-2 মিনিট। ওকে, 5 মিনিট। আমি 10টা 5 পর্যন্ত ওয়েট করে দেন স্টার্ট করব। এনিওয়েজ আমি নতুন ক্লাস দিয়েই শুরুটা করব, কিন্তু তারপরও যদি প্রিভিয়াস ক্লাসের কারো কোনো প্রবলেম থেকে থাকে তো আমি সেটা থেকেও বলার চেষ্টা করব, যদি কারো কোনো প্রবলেম মানে বোঝার প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে। ম্যাম, ইয়েস ম্যাম হরমোন এন্ড রিসেপ্টরস এর কোঅর্ডিনেশনটা একটু বাংলায় বুঝিয়ে দিবেন। ওকে, ওকে, তাহলে আমি ওটাও একটু শেয়ার করি। শেয়ার ক্লাস তো ফার্স্ট ক্লাস থেকে ছিল না। Okay. এই জায়গাটা, তাই তো? যে বলেছিলে এই এই জায়গাটা তো বিশেষ করে, তাই তো? ম্যাম এখনো আসেনি, হ্যাঁ, স্লাইডটা এখনো আসেনি। স্লাইডটা এখনো আসেনি। আচ্ছা, মোস্ট প্রবাবলি এটা ওই যে সার্কুলেটরি সিস্টেম আর হচ্ছে যেখান থেকে হরমোনটা সিক্রেট হচ্ছে সেই জায়গাটা। এনিওয়েজ, তো আমরা জানি যে যে গ্ল্যান্ডুলার অর্গানগুলো যেগুলো থাকে সেগুলো ডাকলেস, এন্ডোক্রাইন সিস্টেমের ক্ষেত্রে ডাকলেস, এবং সেগুলোর যে স্ট্রাকচার সেটা একদম টপমোস্টে তোমরা দেখতে পাবে তোমাদের কাছে যদি প্রিভিয়াস স্লাইডটা থেকে থাকে, যে সেখানে হচ্ছে কিউবয়েডাল টাইপ অফ সেল সেখানে থাকে, যেটা রাউন্ডেড নিউক্লিয়াস হয় এবং সেখান থেকেই হরমোনটা সিক্রেট করে। এখন রিসেপ্টরের ক্ষেত্রে যেটা কাজ সেটা হচ্ছে যে হরমোনটাই আসুক না কেন তার একটা পার্টিকুলার ট্যাগিং কাইন্ড অফ থিং থাকে, যে যেমন পেপটাইড হরমোন যদি হয় সেক্ষেত্রে পেপটাইড টাইপ অফ রিসেপ্টর তার টার্গেট অর্গানে থাকে। এডিএইচ হরমোন, সাপোজ অ্যান্টিডাইউরেটিক হরমোন, সেটা যেমন কিডনিতে কাজ করে, রাইট? তো সেই কিডনিতে তার একটা রিসেপ্টর থাকে। রিসেপ্টর ইজ আ কাইন্ড অফ হাউ টু সে, যদি আমরা লক অ্যান্ড কি সিস্টেমটা যদি বুঝি যে একটা তালার একটা চাবি ফিক্সড থাকে, তো সেই তালাটা যতক্ষণ না সেই ফিক্সড চাবিটা পাবে ততক্ষণ পর্যন্ত সেটা খুলবে না। সো হরমোনের ক্ষেত্রেও রিসেপ্টর কাইন্ড অফ দ্যাট কি, যেটা সেই লকটাকে খুলতে সাহায্য করবে এবং তার যে অ্যাক্টিভিটি থাকছে সেটাকে হেল্প করবে, এক্সাজারেট করবে। ইন দ্যাট কেস আমরা এখন কি তোমরা শেয়ার যে স্ক্রিনটা সেটা দেখতে পাচ্ছ? ম্যাম আসেনি এখনো, গেছে এখনো ম্যাম আসেনি? আসে নাই। তোমাদের কাছে কি প্রিভিয়াস স্লাইডের কপি বা কিছু আছে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, তাহলে সেটার ক্ষেত্রে তোমরা আমি স্লাইড নাম্বারটা তো এখানে আমি বুঝতে পারছি না। এন্ডোক্রাইন হরমোনস যে জায়গাটায় দেয়া আছে, লেখা আছে টাইটেলটা, তারপরের জাস্ট যে স্লাইডটা সেই স্লাইডটাতে যাও। হরমোনস এন্ড রিসেপ্টরস উপরে লেখা আছে, একটা ফিগার আছে ওখানে, গিয়েছো? এনিওয়েজ, তো আমি বলি যে ওকে, তো সেখানে হচ্ছে আমরা জানি যে ফর এন্ডোক্রাইন সিস্টেম এভরি সিক্রেশন শুড গো থ্রু দ্য সার্কুলেটরি সিস্টেম, দ্যাট মিনস পার্টিকুলারলি ব্লাড। এখন ব্লাডের ক্ষেত্রে যখন যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ক্যাপিলারি, সেই ক্যাপিলারির মাধ্যমে এই জায়গাটায় যাচ্ছে। এখন এই হরমোনটা যখন সিক্রেট হচ্ছে, হরমোনটা সিক্রেট হওয়ার পর সার্কুলেটরি সিস্টেমে গেল, এবং সাপোজ এটা ওর হচ্ছে যে টার্গেটেড এরিয়া বা টার্গেটেড জায়গাটা নিচের যে জায়গাটা একটা লার্জ ভেসেল। এখন সেটা কি করে সারফেসে দেখবে যে ব্লু কালারের কিছু কন্টেন্ট দেয়া আছে যেগুলোকে আমরা বলছি রিসেপ্টর, এই ত্রিকোণাকার হয়ে আছে। এই রিসেপ্টর গুলো পার্টিকুলার ফর ইচ অ্যান্ড এভরি হরমোন। যদি এডিএইচ এর রিসেপ্টরের জায়গায় যদি টিএসএইচ
এই হরমোন যদি চলে যায় then TSH will not work there. So every hormone has a very particular receptor and on basis of that hormone will work. So রিসেপ্টরের কাজটা হচ্ছে হরমোনটা যখন আসছে তখন তাকে রিসিভ করা এবং তাকে সে টার্গেট অর্গান পর্যন্ত নিয়ে যাওয়া এবং at the same time তার অ্যাক্টিভিটিকে এক্সাজারেট করা। তো রিসেপ্টর বেসিক্যালি আমরা যে রিসিভ করে তাকেই রিসেপ্টর বলি। তো এক্ষেত্রে সে হরমোনের সিগন্যালটাকে রিসিভ করছে এবং তাকে তার টার্গেট এরিয়াতে নিয়ে গিয়ে তাকে তার অ্যাক্টিভিটিটা বা ফাংশনটাকে এক্সাজারেট করতে সাহায্য করছে। ইজ ইট ওকে? Yes, ma'am. ওকে ওকে। আর ম্যাম পিটুইটারি স্টক এটা একটু বুঝে গেল। পিটুইটারি স্টক বলতে বোঝায় হচ্ছে তোমার যে কোনো ঝোলানো যদি জিনিস হয়ে থাকে দ্যাট ইজ কল্ড দ্য স্টক, মানে যার মাধ্যমে সে ঝুলে থাকছে। যেমন আমরা যদি একটা আমের গোছা যদি তুমি চিন্তা করো, সেক্ষেত্রে একটা তো কাণ্ড থাকছে, কাণ্ড থেকে একটা তার ডান্টি থাকে, সেই ডান্টির মাধ্যমে আমগুলো ঝুলে থাকে, রাইট? সেই ডান্টির অংশটাই হচ্ছে বেসিক্যালি স্টক। তো পিটুইটারির ক্ষেত্রেও সে যেমন করে ঝুলে থাকে এই পার্টিকুলার এরিয়াটাকে বলছি আমরা পিটুইটারি স্টক, যেখান দিয়ে সে ঝুলে থাকছে। ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, সো আমরা এখন আজকের ক্লাসে যাই। অলরেডি 7 minutes we are late. I think gradually the students will come and join us. And so today I will also continue my class regarding the endocrinology. So according to the previous class, there was one skipping. I consciously did that because I did not talk about the gland and the classification of gland. Maybe you have noticed some previous questions or not, I don't know, but it's a very important question for the examination. What is called gland and the classification of gland. পরীক্ষায় এটা আসার মতো একটা কোয়েশ্চেন এবং নরমালি পরীক্ষায় এসে থাকে, so be noted. Now comes what is gland. Gland is a group of cells. So ম্যাম স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? এনিওয়েজ ওকে দাঁড়াও আমি আবার শেয়ার। একটু স্লাইড দেখা যাচ্ছে না কেন? ওকে, স্টপ শেয়ারিং। এখন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, আর আমি কিন্তু তোমাদের যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ ফরহাদ আই গেস, তার কাছে কিন্তু আমি স্লাইড প্রিভিয়াস ডেতেই পাঠিয়ে দিই। তো তোমরা কাইন্ডলি তার সাথে যোগাযোগ করে ইমেইলে তোমাদের স্লাইডটা নিয়ে নিতে পারো, যাতে তোমরা তোমাদের পিসি বা ফোন যেখানেই তোমরা অ্যাটেন্ড করে থাকো ক্লাসটা সেখানে ওপেন করে বসতে পারো। আমি কিন্তু প্রিভিয়াস ডেতে দিয়ে দিই ক্লাসের লেকচারটা, তো প্লিজ। ম্যাম আমি রাতে সবাইকে দিয়ে দিয়েছি ম্যাম। So in that case, maybe you can open your own PC and can open the lecture sheet as well. Anyways, so gland তাহলে কাকে বলছি? The gland is a particular group of cells that synthesizes substances, basically the hormones, for release into the circulatory system or into cavities inside the body or its outer surface. For the circulatory system, we already know that the endocrine glands are those particular type of glands where they secrete their secretion into the circulatory system and thus it reaches to the target organ. But for the another type of gland, that is exocrine gland, it may secrete to the outer surface of the body or into the cavities of the body. Okay. So according to their function, the glands can be divided into 2 types. One is endocrine gland, one is exocrine gland. However, I have said that a gland is a group of cells, but there is an exception. Please be noted, there is an exception that a single cell can also be a gland. That is called goblet cell. This is a very important question for the Viva OC, that we know that the gland is a group of cells, but which gland is a single cell is a gland? That is goblet cell. Keep reminder it is. And now the endocrine gland. So the endocrine glands that secrete the substance into the circulatory system, we all know that.
and the glands that secrete their products through the basal lamina into the bloodstream. So the basal lamina means at the surface there is a layer of cells, particularly for the endocrine glands. That basal lamina secretes the substance, that is the hormone, and then it reaches to the blood or circulatory system. The basal lamina typically can be seen as a layer around the glands to which a million or tiny blood vessels are attached. Please turn off your speaker. Whoever has turned on, please turn off. So there are some particular examples of the endocrine gland, that is pineal gland, thymus, pituitary, thyroid, and adrenal. And last day I also discussed about the hypothalamus, that is also a endocrine gland as well. Madam, please explain the term basal lamina, please. Okay, so basal lamina is basically, if we consider a particular group of cells, then there is a group of cell at the very surface area that is called the basal, okay? And lamina means layer. So at the base, the layer which consists of different cells, when they secrete the substance, that is the hormone, then it is called the endocrine gland. So simply for endocrine gland, the basal lamina, that is the cells situated at the base of the gland, particularly they secrete the hormone. Is it clear? Yes, ma'am. Okay. So next slide is exocrine gland. So these exocrine glands, they particularly secrete their product through a duct. For endocrine gland, we studied in the previous class that the endocrine glands are ductless gland, which don't have any duct. But for the exocrine gland, they have the ducts, okay? So this is another question, that what is the difference between endocrine and exocrine gland according to their function? So for exocrine gland, they secrete their product through a duct onto an outer or inner surface of the body, such as the skin or the gastrointestinal tract. So here we have talked about skin. So there are sweat gland and sebaceous gland in case of skin. They have the duct. So when the product, that is the sweat or sebum, is secreted from those glands, it goes to the neighboring surface, that is our skin, okay? And there are also some glands at the gastrointestinal tract as well, who have the exocrine function. For the exocrine glands, the secretion is directly goes into the apical surface. Apical means the uppermost surface. The gland is of this group is divided again into 3 types according to their secretory function. So if you are asked that please classify glands, you should classify the exocrine glands as well according to their secretory functions as well. So there are 3 types of exocrine glands according to their secretory function, that is apocrine, merocrine, and holocrine. What are these? The apocrine gland is that where the apical portion of the gland is secreted along with the secretory product, that is the hormone, like the mammary gland, sweat gland of armpit. However, sweat gland has both the merocrine and apocrine function. For the merocrine gland, the secretion is not involved with any of the cells situated at the apical portion, but a particular transportation function, which is called the exocytosis, is occurred here, and that this exocytosis process transports the molecules from their secretory origin to their target with an energy-dependent process. So merocrine glands are considered like goblet cell, salivary gland, lacrimal gland. And then the holocrine gland, where the entire cell is secreted or sloughed off according to their function through the secretion. That means the hormone. So the whole cell who is secreting the hormone is sloughed off with its product. From this next figure, it will be clear to be understood
Here you can see at the beginning, there is the holocrine. You can see at the apical portion, the cells are present and the whole cell has been sloughed off through their secretion. And then it insisted to produce a new cell at that particular position. For the merocrine, none of the cells have been sloughed off with their secretion, but energy-dependent transportation process that is called exocytosis occurs here for transporting the molecules from its origin to the target. And at the end, there is the holocrine, there is the apocrine. Only the apical portion, the uppermost portion of the cell is being sloughed off with their secretion. So do you have any question regarding these three types, apocrine, holocrine, and merocrine? ম্যাম ম্যাম রিপিট ইট এগেইন প্লিজ ম্যাম মেরোক্রাইনটা একটু বোঝাইলে ভালো Okay. So regarding মেরোক্রাইনের ক্ষেত্রে অ্যাপোক্রাইন এবং হলোক্রাইনের ক্ষেত্রে কিন্তু সেলটা স্লাফড অফ হচ্ছে, অর্থাৎ সেলটাও সিক্রেশনের সাথে যাচ্ছে। অ্যাপোক্রাইনের ক্ষেত্রে শুধুমাত্র এপিক্যাল পোর্শন অর্থাৎ আপার মোস্ট অংশটা যেটা থাকে সেলের শুধুমাত্র সেটা চলে যাচ্ছে। ফর হলোক্রাইন হোল সেলটা, পুরো সেলটাই কিন্তু তার সিক্রেশনের সাথে চলে যাচ্ছে, কিন্তু মেরোক্রাইনের ক্ষেত্রে তার সেলের কোনো অংশই এক্ষেত্রে যাচ্ছে না। তাহলে তার সিক্রেশনটা যাচ্ছে কি করে টার্গেট অর্গানে? একটা এনার্জি ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টেশন প্রসেস এখানে কাজ করে, যেই প্রসেসটাকে বলি আমরা এক্সোসাইটোসিস। এক্সো মিন্স বাইরে এবং সাইটোসিস মিন্স তার অরিজিন অফ সেল থেকে সে বেরিয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে কিছু নিউরো ট্রান্সমিটার এবং প্রোটিন ডিপেন্ডেন্ট মলিকিউলস এখানে কাজ করে থাকে। এখন নিউরো ট্রান্সমিটার এবং প্রোটিন ডিপেন্ডেন্ট মলিকিউলস গুলো কি, সেটা যখন তোমরা হিস্টোলজি পড়বে, সিস্টেমেটিক হিস্টোলজি যেটা আছে, সেখানে আরো ডিটেলস এই নিউরো ট্রান্সমিটার এবং প্রোটিন ডিপেন্ডেন্ট মলিকিউলস নিয়ে আরো বলবে। কিন্তু ফর অ্যানাটমি আমি এতটুকুই খালি বলতে পারি যে এক্সোসাইটোসিস যে প্রসেসটা সেটা একটা এনার্জি ডিপেন্ডেন্ট প্রসেস, অর্থাৎ এখানে একটা ট্রান্সপোর্টেশন প্রসেস তৈরি হয় এবং হতে থাকে, যেখানে তার সিক্রেটারি মলিকিউল যেটা থাকছে সেটা একটা নিউরোট্রান্সমিটার বা প্রোটিন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টেশন প্রসেসের মাধ্যমে তার অরিজিন অফ সোর্স থেকে তার টার্গেটে যাচ্ছে। ঠিক আছে ম্যাম, হলোক্রাইনের ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ স্কেলটা প্রথমে নষ্ট হয়ে যাবে, তারপর ওই জায়গায় আরেকটা নতুন সেল তৈরি হবে। রাইট। হলোক্রাইনের ক্ষেত্রে তার পুরো সেলটা যেখান থেকে সে সিক্রেট করলো সে পুরো সেলটাকে নিয়ে সে বেরিয়ে যাবে, কিন্তু ওখানে যে এমটি স্পেসটা তৈরি হলো সেখানে আবার একটা নতুন সেল তৈরি হতে শুরু করবে। ঠিক আছে? জি ম্যাম। ওকে, ক্যান আই মুভ অন? Maybe. Okay. Now the cells, the exocrine glands can into three categories according to their basis of type of secretory product. এর মানে তারা কি ধরনের প্রোডাক্ট সিক্রেট করছে তার উপর বেস করে এক্সোক্রাইন গ্ল্যান্ডকে আবার তিন ভাগে ভাগ করা যায়। ফার্স্ট ওয়ান ইজ সেরাস গ্ল্যান্ড, সেকেন্ড ওয়ান ইজ মিউকাস গ্ল্যান্ড, থার্ড ওয়ান ইজ সেবাসিয়াস গ্ল্যান্ড। The serous glands, they produce a very watery type of secretion, and which is protein enriched. Okay, like the fluid-like product, and the example is sweat gland. We know the sweat is there, so the sweat is a bit of watery type of secretion, right? And then the mucus gland. The mucus is basically a very viscous type of thing. It means it has a very how to say viscosity. We all know this term viscosity. It has a very sticky or that type of texture, and then this product is rich in carbohydrate. So the serous was rich in protein, mucus is rich in carbohydrate such as glycoproteins are there, and the example is goblet cell. And the last one is sebaceous gland. This is also a very liquid type of thing, but it has a very lipid dependent product. It means it has the oil glands into it. Sebum, we all know it is a bit oily type of thing, and sebaceous gland and sweat glands are located adjacent to each other. As a result, when we are sweating, at the same time there is a type of oiliness in our body. So that particular oiliness is from the sebaceous gland. So these Fordyce spots and the meibomian glands,
These are basically located in the human body, but these are the sebaceous glands, which has such type of sebum type of secretion. Okay. Now we are continuing our last class continuation. That is the another type of gland which is called thyroid gland. Last day we talked about the hypothalamus and pituitary, and the next very important gland is thyroid gland. So this thyroid gland is also an endocrine gland, and which is considered to be the largest gland of the body. What is the function of this thyroid gland? The thyroid gland's main function is to secretion of thyroxine and triiodothyronine. So these two are the basic components which are secreted from thyroid gland. And another thing is calcitonin, which is also secreted from thyroid gland. It is mentionable that the thyroxine and triiodothyronine is also called T3 and T4. As you all know that TSH, TRH, all those are the short forms of different hormones. So for thyroxine and triiodothyronine, T3 and T4 are the short forms of them. And why this is called T3 and why T4, I will come later on. Now, the location of thyroid gland. Maybe most of us, we know about the location of thyroid gland. So in mammals, it is located just caudal to the larynx. So you have already got the class regarding the respiratory system. So larynx is a part of respiratory system, and this thyroid gland is located caudal. Caudal means pechoner dike, right? Cranial caudal. So caudal to the larynx. Larynx er pechoner dike thake, and adjacent to the lateral surface of trachea. We all know about trachea, that is the continuation of the larynx and then the air pipe, which is related with the respiratory system, is called trachea, right? It is bifurcated, divided into two parts and goes to the lungs. So before on the lateral surface of the trachea, at the very origin of trachea, from where it continues from larynx, the thyroid gland is located on the either side at the caudal portion of larynx, okay? It is usually bilobed. Bilobed means two lobes are there, and these two lobes are connected with a fibrous isthmus. In case of the ruminants, the isthmus is a kind of very tiny fibrous type of thing, but in case of dogs and cats, the connecting isthmus is not very distinct. So it is pretty difficult to visualize that isthmus. But for the ruminants and horses, we know that ruminants are those animals who have rumen, right? You have already got the class regarding the digestive system. So you know who have rumen or the divided or four parts of the stomach. Those animals are called ruminants, like cattle, like sheep, like goat. Those are called ruminants. So in case of ruminants, the two lobes of thyroid glands are connected with a fibrous isthmus. And for the dog and cat, the isthmus is not so prominent or not so distinct. In case of birds, it is found, the thyroid gland is found in the thoracic cavity. So when we are talking about the mammals, the thyroid gland is located at the cervical region, right? Because the larynx, beside the larynx, it is located. But in case of birds, there is an exception. It is located within the thoracic cavity. Both the lobes are located near the syrinx. In case of birds, there is no larynx, rather it is called syrinx. I think you have heard of it, or you will hear about it. And adjacent to the carotid artery near the origin of the vertebral artery. Okay, so the thyroid is located in the thoracic cavity, and both the lobes are located near the syrinx. You can remember only this much. It's okay, no problem. So here, a comparison of location of thyroid
thyroid gland we have talked about. And this is a very important question for the Vivavosi, that as per the location of the thyroid, how will you differentiate the thyroid gland in different animals? So for ruminants or mammals, it is located at the caudal portion of the larynx and adjacent to the lateral surface of trachea. For the ruminants and horses, the isthmus is very prominent. It's a fibrous isthmus. And for the dog and cat, it is not so much prominent, or it is indistinct. In case of birds, the thyroid gland is located in the thoracic cavity, and the lobes are located near to the syrinx. Here we can see the location of the thyroid gland. So here you can see both the lobes are present here on the lateral side of the trachea, and this is the larynx. So at the caudal portion of the larynx, the thyroid gland is located. And on the either side of the trachea, those are the two lobes of thyroid gland, and which are connected by a fibrous isthmus. So here the lobes and its isthmus has been classified. You can see the isthmus fibrous is present here. The two lobes are connected with that. But number C is basically for the birds, that the isthmus is not so prominent. Rather, it has a kind of bulging or pyramid type of lobe. So, how this thyroid gland works? So, in the previous class, I said that hypothalamus has a very important role in controlling different secretions of hormones, because it signals different organs or different glands to secrete that particular hormone. So, thyroid gland is also not an exception. According to that, hypothalamus has a very direct impact on the thyroid gland. Hypothalamus, it secretes the TRH. TRH is thyroid thyrotropin releasing hormone or thyroid releasing hormone. This TRH stimulates the anterior pituitary gland, which secretes the TSH, that is the thyroid stimulating hormone. When the thyroid stimulating hormone is secreted, then this thyroid stimulating hormone goes to the thyroid gland. Thus, it gives the signal to the thyroid gland to release the thyroxine and triiodothyronine, that is T3 and T4. Those are called the thyroid hormones. And after this secretion, the T3 and T4 exerts their function, which is increased metabolism, growth and development, and increased catecholamine effect. Similarly, when the thyroid secretion is excessive in the body, a negative feedback goes back to the hypothalamus, which prevent the secretion of TRH. As a result, the anterior pituitary will not get any signal to secrete TSH. As a result, the TSH is stopped, and as a signal, TSH will not reach to the thyroid gland. So there will be stop of T3 and T4 secretion from the thyroid gland. As a result, the thyroid balancing in the body will happen. Okay? Madam, please, negative feedback. ম্যাম আরেকবার রিপিট করে Okay, and I'll repeat. So, as per I know, there are foreign students as well. So, if you also feel any problem, you can freely ask me. I will explain it as well. So, as I have got the question from the probably Bangladeshi students, so I'm explaining in Bengali as well. So, hypothalamus এর একটা direct impact thyroid gland এর উপর আছে। কিভাবে? সেটা টিআরএইচ সিক্রেশনের মাধ্যমে। লাস্ট দিন আমরা জেনেছি যে টিআরএইচটা হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হচ্ছে। এখন টিআরএইচটা হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই টিআরএইচ যখন সিক্রেট হচ্ছে সেটা যাচ্ছে এন্টেরিয়র পিটুইটারিতে। এন্টেরিয়র পিটুইটারিটা কি করছে? সে টিএসএইচ সিক্রেট করছে। টিএসএইচ যখন সিক্রেট হলো তখন সেই টিএসএইচ হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ ওর কাজ হচ্ছে ও থাইরয়েড গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করবে। এবং টিএসএইচ যখন সে সিগন্যাল দিল থাইরয়েড গ্ল্যান্ডকে, তখন থাইরয়েড গ্ল্যান্ডটা সিক্রেট করবে T3 and T4, দ্যাট ইজ থাইরক্সিন এন্ড ট্রাইআয়োডোথাইরোনিন। এই T3 এবং T4 সিক্রেট হওয়ার ফলে বডিতে
যে ফাংশন অর্থাৎ যেমন মেটাবলিজম ইনক্রিজ হবে, গ্রোথ এবং ডেভেলপমেন্ট হবে, ক্যাটেকোলামিন ইফেক্টটা ইনক্রিজ করবে, সেগুলো হচ্ছে সাপোজ এখন আমার বডিতে থাইরয়েডের পরিমাণ বেড়ে গেছে। আমরা অনেকেই জানি যে হাইপার থাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম বোথ আর প্রেজেন্ট ইন আওয়ার বডি। সো যখন থাইরয়েড গ্ল্যান্ডের পরিমাণ বা থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে গেল, তখন একটা নেগেটিভ ফিডব্যাক যাবে যে বলবে হাইপোথ্যালামাসকে যে না, বডিতে প্রচুর থাইরয়েড হয়ে গেছে, নাও স্টপ সিক্রেটিং টিআরএইচ। তখন হাইপোথ্যালামাস তার সিগন্যাল হিসেবে টিআরএইচ সিক্রেশন বন্ধ করে দেবে। টিআরএইচ সিক্রেশন যখন বন্ধ হয়ে গেল, আলটিমেটলি টিআরএইচ না গেলে অ্যান্টেরিয়র পিটুইটারিও টিএসএইচ সিক্রেট করবে না, অর্থাৎ টিএসএইচও বন্ধ হয়ে গেল। টিএসএইচ না আসলে থাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেটও হবে না এবং সে T3 T4 সিক্রেট করবে না। সুতরাং T3 T4ও সিক্রেশন বন্ধ হয়ে গেল। আলটিমেটলি বডিতে যে পরিমাণ থাইরয়েড হরমোন ছিল তাদের একটা ব্যালেন্স বজায় থাকবে। সো thus the thyroid hormone or the secretion is regulated, and hypothalamus and anterior pituitary has a very vital role in this case. Is it clear? Yes, ma'am. ওকে, আর সিআর যারা আছো তাদেরকে বলে রাখছি যে তোমাদের প্রিভিয়াস ডেতেও যে অ্যাটেন্ডেন্সের যে সিস্টেমটা করেছিলে কাইন্ডলি সেটা সার্কুলেট করো। এবং আমি 168 জন 168% I can see now, so please provide me the attendance at the end of this class as well. And please, who are attending, be conscious about your ID number and the original name. Okay, please be conscious about your ID number and original name. If those are not clear, then you will not get the attendance. Anyways, so I'm going to the next slide now. Ma'am? Yes, ম্যাম আমি ফরহাদ বলতেছি। yes, please. ম্যাম আমি তাহলে গুগল ড্রাইভের লিংকটা দিয়ে দিব চ্যাট বক্সে। হ্যাঁ, তোমার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করো, তারা যদি গুগল ড্রাইভ দিয়ে করতে চায়, ইটস ওকে। আমি জাস্ট অ্যাটেন্ডেন্সটা আমি এই সিস্টেম থেকেও একটা পাই, বাট এই সিস্টেমে অনেক সময় মাল্টিপল ইউজার থাকে। একই ইউজার হয়তো মাল্টিপল আইডি দিয়ে ঢুকছে এবং অনেক সময় তাদের নাম এক্সাক্ট নামটা থাকে না, যার ফলে আমার বের করতে কষ্ট হয়। এই জন্য আমি তোমাদেরকে বলি যে আমিও এখান থেকে নিই, তোমাদেরটার সাথে আমি মিলিয়ে দেখি যে যাতে কোনো অ্যাটেন্ডেন্সই মিস না যায়। তুমি গুগল ড্রাইভ দিয়ে দিতে পারো, ওকে? ম্যাম স্ক্রিনশট নিলে হয় কি 100 জনের বেশি মানে শো করে না, এজন্য সমস্যা হয়। স্ক্রিনশটের দরকার নেই, তুমি গুগল ড্রাইভে করে লাস্ট দিন যে পিডিএফ ফাইল যেভাবে আমাকে পাঠিয়েছিলে দ্যাট ইজ ওকে, নো প্রবলেম উইথ দ্যাট। বাট ওই যে নামটার ক্ষেত্রে একটু বি শিওর দ্যাট নামটা যাতে অরিজিনাল নেম যেটা অর্থাৎ তাদের মানে সার্টিফিকেট নেম যেটা সেটাই যাতে থাকে। আচ্ছা। Okay. So now the hormones produced from this thyroid gland. The primary function of the thyroid is to produce the iodine-containing thyroid hormones. We all know about the goiter is a disease. আমরা বাংলায় বলে থাকি গলগণ্ড, তাই না? এবং প্রতিটা সল্টে it is should be ensured that the iodine is there, because the thyroid hormone or thyroid gland cannot work without iodine, and who have goiter, it means they have suffered from iodine deficiency. So for the proper release of thyroid, iodine is very important, and thyroid gland produces the iodine containing thyroid hormones, who are triiodothyronine T3 and thyroxine T4. They are peptide. And there is another hormone that is a peptide type of hormone, which is called calcitonin. The thyroid hormones are created from iodine and tyrosine. The T3 is named because the 3 atoms of iodine per molecules is involved here for the production of these hormone. And T4, so usually you can understand that 4 atoms of iodines are involved here for preparation of this thyroxine hormone. Then the next slide, the function of the thyroid hormones. Basically here I will talk about the thyroxine and triiodothyronine. So their function can be divided in different activities. Like the metabolic activity, there is another cardiovascular activity, and there is also sexual behavior activity as well. So the first one is metabolic activity.
how does it work? So it increases the basal metabolic rate and have effects on almost all the body tissues. The appetite, the absorption of substances, and the gut motility. Gut means the whole intestinal part is called gut. The gut motility are all influenced by the thyroid hormones. It increases the absorption in the gut and generation uptake by cells and breakdown of glucose. It stimulates the breakdown of fats and increase the number of free fatty acids in the body. The thyroid hormones that decreases the cholesterol level because it is breaking the fat. So the cholesterol level will decrease, and perhaps by increasing the rate of secretion of cholesterol in bile. So that is also when the level of cholesterol is increasing in the body, it will help to release a lot more bile. We know the bile is responsible for the digestion of fat in the body, right? So the thyroid hormone will also help to secrete much more bile for the digestion of the fatty acids or the cholesterol levels. The next one is the cardiovascular activity. These thyroid hormones that increase the rate and strength of heartbeat. So the heart function is basically, heart is a muscular organ. The myocardium is present there. So if the thyroid hormone attaches to the cardiovascular system, then it will increase the stimulation. It means the contraction of the heart will increase. As a result, the heartbeat, the rate and the strength will be increased as well. It increases the rate of breathing, intake and consumption of oxygen, and also it increases the activity of mitochondria. And finally, the combined these factors, the blood flow in the body and the body temperature will be regulated and will increase. So এই যে body temperature যে বিষয়টা, I will give a brief on how the body temperatures are regulated by this thyroid hormone at the end of the class. Yes. Okay. Now the developmental activity. As we know, thyroid hormone is a core hormone, like the GnRH, growth hormone releasing hormone or growth factor releasing hormone, and the thyroid hormone. That is also a core hormone for the body development. At a very young age, it means infancy. So there is another term that is infant. The newborn is called infant. And infancy is that particular phase of infant or at the young age. So we know that up to a particular age limit, every individual grows bodily, physically, then as per their mental growth and also the glandular growth, or we can say that the sexual growth also happens at that particular time. So the thyroid hormone has a very important function for regulating or increasing the growth of rate at the infancy and young age. The cells of the developing brain are a major target for the thyroid hormone, that is T3 and T4. As I said, the thyroid hormone is very important for the growth. So it has also a very core function on the brain for their development as well. And the thyroid hormones play a particularly crucial role in brain maturation during fetal development and first few years of postnatal life. The fetus is also called the baby, the newborn baby, the fetus, and postnatal means after the birth. That is called the postnatal. Neonatal is the newborn, and postnatal means from the birth up to a particular age. Like for the babies, we know that up to 5 years of old, the brain is developed at a very tremendous level. যার ফলে বাচ্চাদেরকে যেটাই বলা হয় তারা কিন্তু সেটা খুব তাড়াতাড়ি গ্র্যাব করে ফেলে আপ টু 5 or 6 ইয়ার্স পর্যন্ত। তারপরে সেটার একটা লিমিটেশন তৈরি হয় এবং থাইরয়েড হরমোনটা সেই পার্টিকুলার ইয়াং এজ বা ইনফ্যান্সি এজ বা ফেটাল এজ বা পোস্টনাটাল লাইফটাতে বেশি তার ফাংশনটাকে শো করে থাকে। And next, the sexual behavior.
The thyroid hormones also play a role in maintaining the normal sexual function, sleep, and thoughts pattern. The increased level of thyroid hormones are associated with the increased speed of thought generation but decreased focus. যদি থাইরয়েড হরমোনের সিক্রেশন বেড়ে যায় তাহলে হয়তো তার থট জেনারেশনটা অর্থাৎ তার চিন্তা ভাবনা অনেক বেড়ে যাবে, যার ফলে থাইরয়েডিজমে তারাই ভোগে, হাইপার থাইরয়েডিজমে, যাদের ভীষণ টেনশন কাজ করে। যদি ব্লাড প্রেশার হাই হয় সেক্ষেত্রে দেখা যায় যে ব্রেনের কাজকর্ম বেড়ে যায় এবং সাথে সাথে থাইরয়েড হরমোনের সিক্রেশনও বেড়ে যায়। আলটিমেটলি তার থট প্রসেসটা আরো বেড়ে যায়, কিন্তু ল্যাক অফ ফোকাস, সে আর ফোকাস করতে পারে না। এবং সেক্সুয়াল ফাংশনের আরেকটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে ইট হেল্পস in libido and the maintenance of a normal menstrual cycle, which are also influenced by the thyroid hormones. So regarding the function of thyroid hormone, do you have any question? ম্যাম হাইপারথাইরয়েডিজমের ব্যাপারটা আর একটু Okay, hyperthyroidism-এর যেটা, সেটা হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি যে হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ আসছে, দেন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে টিএসএইচ আসছে, এবং আলটিমেটলি যখন টিএসএইচটা সিক্রেট করলো সেটা গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করলো এবং সে T3 T4 সিক্রেট করলো। এখন যখন এক্সেসিভ সিক্রেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ তার বডিতে প্রচুর পরিমাণে আয়োডিন সে পেয়েছে এবং T3 T4 সিক্রেট এক্সেসিভলি করছে, এবং টিআরএইচও কিন্তু থামছে না, টিআরএইচও তার স্টিমুলেশন কন্টিনিউ করেছে, অ্যাজ এ রেজাল্ট টিএসএইচও কন্টিনিউ করেছে। তখন এই এক্সেসিভ থাইরয়েড যখন সিক্রেট হয়, দ্যাট কজেস হাইপারথাইরয়েডিজম। হাইপার মানে এক্সেসিভ, তাই না, ইনক্রিজড অ্যামাউন্ট, আর হাইপো মিনস লেস। তো যদি আবার যখন আমরা ওই যে নেগেটিভ ফিডব্যাকে যখন যাচ্ছি, নেগেটিভ ফিডব্যাক যদি অনেকক্ষণ যাবত থাকে বা বডিতে যদি আয়োডিনের পরিমাণ পর্যাপ্ত না থাকে, সেক্ষেত্রে কিন্তু থাইরয়েড হরমোন গুলো তৈরি হবে না, তখন সেটা হাইপোথাইরয়েডিজম তৈরি করবে। এবং গয়টার যে ডিজিজটা, ওই যে গলগণ্ড যেটা বলে, গলার এখানে একদম ফুলে যায় না, তাদের বলে না যে আয়োডিনের অভাবে যে বিভিন্ন সল্টের যে অ্যাড গুলো হয় সেখানে কিন্তু দেখায় যে এর মধ্যে এত % আয়োডিন আছে, এবং না হলে আগে কিন্তু অনেক অ্যাডে দেখাতো যে গলগণ্ড রোগ দেখাচ্ছে, যে তাদের আয়োডিন দিলেও তারপরে কিন্তু কমে যাচ্ছে, জাস্ট অ্যাডভার্টাইজমেন্টে এরকম দেখাতো। সেই হাইপোথাইরয়েডিজম গুলো কিন্তু এই যে গয়টার রোগের একটা বিশাল কারণ, যে ডেফিসিয়েন্সি যে হচ্ছে, তার কারণে কিন্তু আয়োডিন ডেফিসিয়েন্সিতে থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি হচ্ছে, এবং আলটিমেটলি সেই থাইরয়েড গ্ল্যান্ডটার কিন্তু প্রপার গ্রোথ হচ্ছে না, এবং আলটিমেটলি হাইপোথাইরয়েডিজম তৈরি হবে। ঠিক আছে? Is it clear? Maybe. Okay. গলগণ্ড রোগের ক্ষেত্রে কি থাইরয়েড গ্ল্যান্ডটা কি ফুলে যায়? হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায়। তার যদি যে কোনো জিনিসই, যেমন আমরা সাপোজ একটা ডিভাইস কিনলাম, সেই ডিভাইসটাকে যদি আমি প্রপারলি ইউজ না করি, তাহলে সেই ডিভাইসটা আলটিমেটলি কি হবে, সে জং ধরে বা নষ্ট হয়ে যাবে, তাই না? তো এখন থাইরয়েড গ্ল্যান্ড সাপোজ একটা ডিভাইস, কিসের ডিভাইস? একটা গ্ল্যান্ডুলার ডিভাইস। এই ডিভাইসটার মেইন ফাংশন হচ্ছে তাকে সিক্রেশন করতে হবে। এখন সিক্রেশনটা ডিপেন্ড করছে আমার বডিতে কিছু পার্টিকুলার মলিকুলের উপর, যেমন আয়োডিনের উপর ডিপেন্ড করছে থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশনটা। এখন টিআরএইচ আর টিএসএইচ তো বন্ধ হচ্ছে না, কারণ আমার হাইপোথ্যালামাস সিগন্যাল দিচ্ছে, টিএসএইচ সিগন্যাল দিচ্ছে, কিন্তু বডিতে ডিউ টু ল্যাক অফ আয়োডিন আমার যদি বডি প্রপারলি থাইরয়েড হরমোন গুলো তৈরি করতে না পারে, তাহলে কি হবে? তাহলে এই থাইরয়েড গ্ল্যান্ডটা তার ফাংশনটা করতে পারবে না, এবং আলটিমেটলি ইটস আ কাইন্ড অফ ইনফ্লামেশন তৈরি হয়ে যায়, ইনফ্লামেটরি একটা কন্ডিশন তৈরি হয় থাইরয়েড গ্ল্যান্ডের। এবং হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কিন্তু অনেকেরই থাইরয়েড গ্ল্যান্ডও কেটে ফেলতে হয় যখন এক্সেসিভ, অর্থাৎ সেটা আনকন্ট্রোলড রিলিজ অফ থাইরয়েড হরমোন যখন হয়, তখন কিন্তু তাদেরও এরকমও করতে হয়। So the body function is related to each and every organ, and each and every glands are related with each other. So একটার ফাংশন আরেকটাকে অবশ্যই হ্যাম্পার করবে, বা একটার ফাংশন আরেকটাকে হেল্প করবে তার আরেকটার ফাংশনটাকে করতে। ঠিক আছে? ওকে, সো আমি নেক্সট যাচ্ছি। আরেকটা যে হরমোন যেটা ছিল, যে ক্যালসিটোনিনে আমি আগে যাই, তারপরে আবার এই স্লাইডটাতে ফেরত আসবো। সো আরেকটা যে হরমোন ছিল, দ্যাট ইজ ক্যালসিটোনিন। এর নাম থেকে কিছুটা বোঝা যাচ্ছে যে হোয়াট উড বি ইটস ফাংশন।
Mostly, it helps in regulating the calcium mechanism or metabolism or calcium balance in the body. So, the calcitonin is produced from the parafollicular cells, and it is when it is produced, it goes to the circulatory system and helps in regulating the blood calcium level. So, the calcitonin decreases the release of calcium from bone. আমরা জানি যে এই যে বোন ফরমেশনে ক্যালসিয়ামের একটা যেমন ভেরি ভেরি হাই রোল একটা আছে, ভেরি ভাইটাল রোল একটা আছে, তেমন ক্যালসিটোনিনই সেই ক্যালসিয়ামটাকে রেগুলেট করে থাকে, যার ফলে ক্যালসিটোনিনেরও একটা কিন্তু বোন ফরমেশনে আমরা সেটাকে বলি হচ্ছে অস্টিওসিস বা ফরমেশন অফ বোন, এবং তার মধ্যে অনেকগুলো সেল আসে, যেমন অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট। সেই অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্টের ফাংশন কিন্তু এই ক্যালসিটোনিন রেগুলেট করে থাকে। লাইক when the calcitonin decreases the release of calcium from bone by decreasing the activity of osteoclasts, the cells become weaker and it breaks down. যদি সেলে যদি ক্যালসিয়ামের পরিমাণ না থাকে তাহলে কিন্তু সেলগুলোর আর সেই স্ট্রেংথ থাকবে না, সেই বোনগুলোর আর স্ট্রেংথ থাকবে না, এবং আলটিমেটলি ইট উইল ব্রেক ডাউন। The bone is constantly reabsorbed by osteoclasts and created by osteoblasts. অর্থাৎ osteoclast is a kind of macrophage. We all know the phagocytic function is done by the macrophages. So these osteoclasts have that type of phagocytic effect. অর্থাৎ সে এনগালফ করে ক্যালসিয়ামকে অস্টিওক্লাস্ট গুলো, এবং যখন অস্টিওক্লাস্টের কারণে বোনগুলো রিঅ্যাবজর্বড হয়ে যায়, অর্থাৎ বোনের ক্যালসিয়াম গুলো অস্টিওক্লাস্টটা খেয়ে ফেলে, and the bone is generated or created by the osteoblast. একটা হচ্ছে বোন তৈরির একটা সেল হচ্ছে osteoblast, and the calcitonin has effectively stimulated the movement of calcium into bone and out of the bone. যদি ক্যালসিটোনিন সিক্রেশন এখানে যদি ডিক্রিজ করে সেক্ষেত্রে ডিক্রিজ দ্য অস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটি, এবং যদি ক্যালসিটোনিন সিক্রেশন ইনক্রিজ করে দ্যাট ইনক্রিজেস দ্য অস্টিওব্লাস্ট অ্যাক্টিভিটি। The effect of calcitonin are opposite those of the parathyroid hormone. আমরা প্যারাথাইরয়েড হরমোনে এর পরবর্তীতেই আসবো, and যেটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে তৈরি হয়। However, the calcitonin seems far less essential than the parathyroid hormone, since calcium metabolism remains clinically normal after removal of the thyroid, but not the parathyroid gland. অর্থাৎ আমরা যখন থাইরয়েড গ্ল্যান্ডটাকে রিমুভ করে ফেলি তখন কিন্তু আলটিমেটলি ক্যালসিটোনিনটাও রিমুভ হয়ে যাচ্ছে, কিন্তু স্টিল ক্যালসিটোনিনের কাজটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড করে ফেলতে পারে বা প্যারাথাইরয়েড হরমোনটা করে ফেলতে পারে, বাট প্যারাথাইরয়েড হরমোনের কাজ যেটা সেটা ক্যালসিটোনিন দ্বারা সম্ভব হয় না। তারপরে আমরা যাচ্ছি এই আগের স্লাইডটাতে, যেখানে আমি অলরেডি এটা বলে ফেলেছি তোমাদেরকে ওই স্কেমেটিক ডায়াগ্রামটার মাধ্যমে, যে হাউ দ্য হাইপোথ্যালামাস রেগুলেটস the secretion of thyroid hormone, or how it stimulates the secretion of thyroid hormone. As we know, the hypothalamus secretes the TRH, which goes to the TSH, to the anterior pituitary, which releases the TSH, and this TSH stimulates the thyroid gland for the secretion of T3 and T4. And this T3 and T4 is basically the iodine-dependent hormones. So the thyroid hormones provide negative feedback after a huge release of thyroid hormone into the body, and then this negative feedback goes to the anterior pituitary, which stops the secretion of the TSH, then goes to the hypothalamus, which stops the secretion of the TRH. Ultimately, the stimulation will be reduced, and ultimately the thyroid hormone secretion will be reduced from the thyroid gland. Thus, the hypothalamus regulates the secretion of thyroid hormone. এখন এই যে diseased condition, now here comes the thyroid hormone diseases. So two types of diseases are basically caused by this thyroid hormone, and other some complications are related with this hyper or hypothyroidism. If hyperthyroidism occurs, then as we know, the thyroid hormone has a
very vital role in regulating the heartbeat. So the blood vascular system, the cardiovascular system will be affected. The sexual behaviors will be affected if the hyper or hypothyroidism happens. So those are the secondary effects of thyroid hormones. But the initial effect is hypo or hyperthyroidism. The hypothyroidism are also caused by some autoimmune disorders due to the iron deficiency, due to some drugs which reduce the thyroid secretion in the body, some radiation exposure, pituitary tumors, and myxedema. That is the life-threatening condition of the hypothyroidism. And for the hyperthyroidism, the Graves' disease, that is also caused by the autoimmune diseases, some toxic multinodular goiter. Here comes the goiter. That is also caused by the hyperthyroidism, or hypothyroidism may also cause due to the lack of iodine, and some drugs may also cause it, and then the thyroid storm or life-threatening condition of the hyperthyroidism. Now comes the parathyroid gland. So regarding the thyroid gland, do you have any question? Okay, maybe no. Okay, I'm going to parathyroid hormone. From the name, we can understand that this gland is located adjacent to the thyroid gland, because para means it is located parallelly to the thyroid gland. So parathyroid glands in animals consist of a single basic type of secretory cell concerned with the elaboration of one hormone, that is the PTH, parathyroid hormone. The parathyroid glands share a similar blood supply, venous drainage, and lymphatic drainage as of the thyroid gland, because it is located just adjacent to the thyroid gland. So the similar blood vascular system is used by these parathyroid glands as well. So the parathyroid hormone is the principal hormone involved in the regulation of the blood calcium in mammals. So calcitonin and parathyroid both have the effect for the regulation of the blood calcium in mammals. Now comes the location of parathyroid gland. The parathyroid glands in most of the animal species consists of two pair of glands which are located in the anterior cervical region. Here from the figure you can see that the pink color is the thyroid gland, and on top of it the parathyroid glands are located, and there are two pairs. So on both the sides one pairs are located. So in the left side 1, 2, and right side 1, 2. According to their location, they are also called superior and inferior. Who are located at the top level, those are called the superior parathyroid glands, and who are located at the lower level, they are called the inferior parathyroid glands. However, in case of dog and cat, both the external and internal parathyroids are close to the thyroid gland. Here is the figure of a dog. So you can see that the external and internal both are located close to the thyroid gland, and the positioned behind the left and right lobes of the thyroid. So you can see the left side of thyroid gland is called left thyroid, right side lobe of thyroid gland is called right thyroid, and the parathyroids are located just behind of those, or on top of that, or parallelly to thyroid gland. Now here comes the gross feature of parathyroid gland. So each gland is a yellowish brown flat ovoid that resembles a lentil seed. মুসুর ডালের মতো basically দেখতে, একটা ছোট দানার মতো, usually about 6 mm long and 3 to 4 mm wide, and 1 to 2 mm of anterior-posteriorly located. There are typically 4 parathyroid glands, so 2 pairs on each side. The 2 parathyroid glands on each side which are positioned higher are called the superior parathyroid, and which are located lower, those are called the inferior parathyroid glands. The healthy parathyroid glands generally weigh of 30 milligram. Their weight is around 30 to 35 milligram. According to the sex, it may vary, like 30 milligram for the male and 35 for the female, but it's an average weight. It may vary. These glands are not visible or able to be felt during examination of the neck.
examination of the neck, it cannot be visible, not after the post-mortem or not during the post-mortem, rather from the outside, like the epiglottis or the larynx we can feel from the outside as well. But for the parathyroid gland, we cannot feel it from the outside. But thyroid glands can be felt. If those are a bit more enlarged, then thyroid glands can also be felt from the outside of the body. If we examine the neck region, then we can feel it. But for parathyroid, it is not possible to be felt. Now comes the principal functions of parathyroid gland. That is, the major function of the parathyroid gland is to maintain the body's calcium and phosphate levels within a very narrow range, and which is the principal function of parathyroid hormone as well. So the parathyroid gland regulates the phosphate and calcium metabolism or balance in the body by secreting the parathyroid hormone. So we know that calcium and phosphate regulation has also a very direct relation with the nervous system and muscular systems. So ultimately, passively, the parathyroid hormone regulates the nervous and muscular systems and their functions as well. Here comes the mechanism of parathyroid hormone. How does the calcium level maintained in the body through this parathyroid hormone? So as we know, from the calcitonin function, we also have come to know that the calcitonin helps to absorb the calcium from the bones. The calcium is not only present in the bones, but also it is present in the intestine, it is present in the kidney. So the calcium can also be absorbed from those organs as well. So when there is a low level of calcium in the blood stream, so the signal goes to the parathyroid gland. As a result, the parathyroid hormone is released. This parathyroid hormone helps to absorb or efflux. Efflux means absorption and reflux means release, or influx and efflux. We can say in both the terms as well. So efflux of calcium from bone happens, and then some decreased of loss of calcium in urine happens, also, which means the kidney helps to resorb some amount of calcium in the body, and it also enhances the absorption of calcium from intestine. So ultimately, from bone, from kidney, and from intestine, the parathyroid hormones helps to absorb excessive amount of calcium, and finally it goes to the bloodstream. As a result, the balance of calcium happens in the blood of the body. Similarly, calcitonin helps to resorb some calcium from bone by the osteoblast and osteoclast. If osteoclast is there, if the calcitonin is decreased, then the osteoclast will not engulf a lot of calcium from the bone. As a result, the bone will be weak and it will break down. Similarly, for the parathyroid hormone, when the calcium is excessively effluxed from the bone will be weaker. Osteoporosis, we all know maybe about this. আমাদের মাদের বিশেষ করে অনেক বেশি এইটা হয়ে থাকে যে কোমরের হাড় ক্ষয়ে গেছে, তাই না? আমরা শুনতে পাই যে কোমরে ব্যথা, কোমরের হাড় ক্ষয়ে গেছে। তার একটা কিন্তু ইম্পর্টেন্ট বা একটা পার্টিকুলার রিজন হচ্ছে এই লো লেভেল অফ ক্যালসিয়াম ইন দ্য বডি। অ্যাজ এ রেজাল্ট, excessive amount of calcium will be reabsorbed from the bone into the bloodstream. As a result, the bone will be weaker and it will start to damage. যার ফলে এই অস্টিওপোরোসিস বা এই ধরনের হাড়ের যে ক্ষয়গুলো সেগুলো হয়ে থাকে। So this is the function of parathyroid hormone in regulation of the calcium metabolism in the body. Now here comes some tropic hormones, and the thyroid hormones are also called the tropic hormones, and this is also a feedback mechanism. I think the regulatory function I have already talked about, that how the hypothalamus has regulated the secretion of T3, T4
in the body. So I think we can skip this slide. Now comes the homeostasis. In the previous lecture, I was talking a lot about homeostasis, but I told you that in the next class or someday I will talk about the homeostasis and temperature control and the role of hormone for controlling the temperature of the body. How does it work? So from the beginning, we know that the sweat gland, sebaceous glands are there for their secretion. Sweat gland secretes the sweat and sebaceous gland secretes the sebum. Sweat gland is the serous type of gland and sebum is the sebaceous gland is the mucus type of secretion or it's a kind of oily type of secretion is there, sebaceous secretion. Anyways, now comes the body temperature control by the hormones. First of all, if the body, so the normal temperature of body is 37, that is the 98.6 degree Fahrenheit, 37 is the centigrade or Celsius. So when the body is in above normal temperature, which means more than 37, then the signal will go to the hypothalamus. And then the hypothalamus will give the signal to the nervous system and to the dermal vessels. It means the dermal means the skin, okay? So the dermal vessels, the vessels which are located to the skin and the nervous system, it means the signal will go to that vessel and it will dilate the vessels, and also the sweat glands will be stimulated for their secretion. When the sweat gland will be stimulated, then the sweat will come out. When the sweat will come out, then the body, as sweat is a kind of watery secretion, so it has a ability to lower the temperature on the external surface of the body. And as a result, the body heat will be lost to its surroundings. Evaporation will occur due to having the sweat on the surface of the body, and then the body temperature will be lowered down. This is one mechanism. And the hypothalamus is basically send the signals to the sweat glands for their secretion. Now comes if the body is in lower temperature than the normal, that is lower than 37, then what will happen? আমরা জানি যে body temperature যখন কমে যায় তখন shivering শুরু হয়ে যায়, তাই না? Shivering টা কিন্তু it is a signal from the hypothalamus. So now the nervous system sends the signals to the dermal blood vessels to constrict. Constrict means a contraction to hobe, constrict korte. And the sweat glands to remain inactive. Ebong she sweat gland take bolbe je okay, don't secrete your secretion, don't secrete the sweat. Ebong blood vessel গুলো কিন্তু constrict হয়ে যাবে যখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে, then the blood vessels are dilated, মানে বড় হয়ে যাচ্ছে, এবং যখন টেম্পারেচারটা কমে যাচ্ছে then the blood vessels are constrict, মানে এরা কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে. Ultimately the body heat will be conserved, কারণ বডি থেকে বেশি হিট আর ইভাপোরেট হতে পারছে না, সোয়েট গ্ল্যান্ডও বের হচ্ছে না, যার ফলে বডি হিট or the body temperature will be controlled. এটা একটা mechanism. Another mechanism is when the nervous system will give the signal to the body, then the muscles located at the surface of our body, it will contract. Contract মানে এরা কিন্তু তখন এই সংকোচন প্রসারণ, এদের shivering-টা শুরু হয়ে গেছে. Contract due to their involuntary function. And due to this muscle contraction, the body will generate heat. যখন আমরা এমনিও হাত কেন যাদের টেম্পারেচার ফল করে কেন বলে যে শরীরে এরকম হাত বুলাই দিতে, এরকম হাতের তালাতে বারবার হাত ঘষতে বলে, just to increase the temperature, just to contract the muscles so that it can increase or generate more heat in the body. As a result, the body temperature will be controlled. And finally, the homeostasis. It means the temperature will be regulated and it will follow the temperature of the surroundings, or it will be adjusted with the surrounding temperature. That is called the homeostasis.
So ultimately, the hormones and the hypothalamus regulates to control the temperature at the very lower temperature than the normal or at the very higher temperature than the normal. Is it clear? I think, okay. So here is another thing, that is the ADH hormone. How this ADH hormone helps to regulate the urination on the body. Previous day, I also talked about the ADH hormone, which is also secreted with the from the pituitary gland, from the pituitary gland when the ADH is secreted, and it has a signal from the hypothalamus, obviously. And after secretion, the target organ is the antidiuretic. Diuretic is the urination is being controlled. Or diuretion is the metabolism of controlling the water balance in the body. So the diuretion is basically done by the kidney. And here the antidiuretic hormone helps to regulate the water absorption from the body by the kidney. As a result, the urination will be regulated. So when the ADH comes, it increases the permeability. And at the distal tubule, so I don't know, you have already studied about the urinary system or not. Urogenital system is usually taught together, urinary system and genital system taught together. So I think you have got the lectures on the urinary system as well. So there is a distal lobule. So the water reabsorption will be increased, and it will help the further osmomolarity to be increased in the body. And then the collecting that we collect the reabsorbed amount of urine or reabsorbed amount of water, and ultimately the urination will happen. But when there is less amount of water in the body, so antidiuretic hormone will come and it will inhibit the reabsorption of the water, and then will reduce the urination amount. As a result, the stimulus will increase in the blood osmomolarity. And when the water balance in the body is maintained properly, that will also help to regulate the body temperature. Because if lot of water is in our body, that will help us to maintain the homeostasis. And if the blood osmomolarity is not properly regulated in our body, then the homeostasis will also be hampered. So the normal level for the blood osmomolarity is 300 milliosmolar per liter. So regarding today's lecture, this was all about. So have you understood everything, or do you have any question regarding the lecture? ম্যাম ক্যালসিয়াম মেটাবলিজমটা একটু যদি বাংলায় বলতেন। ক্যালসিয়াম মেকানিজমটা এই যে এটা, ওকে। সো প্যারাথাইরয়েড হরমোনটা কিভাবে ক্যালসিয়াম কন্ট্রোল করছে। ওকে, আরেকজন কিছু একটা বলতে চাচ্ছিলে, আমি এটা করে নিই, তারপরে তুমি বলো, ঠিক আছে? এনিওয়েজ, সো ক্যালসিয়াম অ্যাকচুয়ালি আমাদের বডিতে কেন ক্যালসিয়াম দরকার, এবং বলে যে ক্যালসিয়াম একা কাজ করতে পারে না, ভিটামিন ডিও তার সাথে লাগে। ক্যালসিয়ামটা বেসিক্যালি বোন তৈরিতে, অর্থাৎ হাড়গুলো তৈরিতে ক্যালসিয়ামের প্রয়োজনটা বেশি। এবং ক্যালসিয়াম আমরা জানি যে শুধুমাত্র যে হাড়ের মধ্যে থাকছে তা কিন্তু না, কিডনি অলসো কনসিস্টস অফ আ সার্টেন অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম, এবং ইন্টেস্টাইনেও কিন্তু ক্যালসিয়াম থাকছে। এখন সাপোজ আমাদের বডিতে যদি ক্যালসিয়ামের পরিমাণ, অর্থাৎ অবভিয়াসলি সেটা ব্লাড স্ট্রিমেই হবে, ব্লাড স্ট্রিমে যদি ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বা পরিমাণ যদি কমে যায়, সেক্ষেত্রে দ্যাট উইল গিভ আ সিগনাল টু দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এন্ড হুইচ উইল রিলিজ প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোনটা যখন সিক্রেট হবে, তার কাজই হচ্ছে সে ক্যালসিয়ামকে রিজর্ভ করতে শুরু করবে। অর্থাৎ সে যতগুলো ক্যালসিয়ামের সোর্স আছে, যেমন বোনস একটা সোর্স, সে বোন থেকে ক্যালসিয়াম নিয়ে নেবে। কিডনি একটা সোর্স, সে কিডনি থেকে ক্যালসিয়াম নিয়ে নেবে। ইন্টেস্টাইন একটা সোর্স, সে ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম নিয়ে নেবে। আলটিমেটলি সে মেইনটেইন করার চেষ্টা করবে ব্লাডে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন। যখন বোন থেকে সে ক্যালসিয়াম নিয়ে নিচ্ছে,
তখন যেটা হচ্ছে যে বোনে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাচ্ছে এবং সেই ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে কিন্তু অস্টিওপোরোসিস শুরু হয়ে যাবে, অর্থাৎ বোন ব্রেকডাউন হতে শুরু করবে, তার প্রপার স্ট্রেংথ থাকবে না। কিডনি থেকে সে নিয়ে নিচ্ছে, যদিও কিডনি কিন্তু ডাইউরেশনের মাধ্যমে সে ইউরিন দিয়ে ক্যালসিয়াম কিন্তু পাস করে দেয় যদি বডিতে এক্সেসিভ ক্যালসিয়াম থাকে। কিন্তু যখন প্যারাথাইরয়েড হরমোন আসছে সে কিন্তু সিগন্যাল দিচ্ছে কিডনিকে যে না, তুমি ক্যালসিয়াম বের করে দিও না, বরং তুমি রিঅ্যাবজর্ব করো এবং ক্যালসিয়াম ব্লাডে দাও। সিমিলারলি ইন্টেস্টাইনেও কিন্তু ক্যালসিয়াম সে বের করে দেয় ডিফিকেশনের মাধ্যমে। যখন ক্যালসিয়াম পরিমাণ বডিতে কমে যাচ্ছে সে কিন্তু ইন্টেস্টাইনকেও, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইন্টেস্টাইনকেও প্যারাথাইরয়েড হরমোনের মাধ্যমে সিগন্যাল দিচ্ছে যে তুমিও কিন্তু বের করে দিও না ক্যালসিয়াম, তুমিও রাখো। সো আলটিমেটলি ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে ফ্রম অল দিস সোর্সেস এবং ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বা কনসেন্ট্রেশনটা মেনটেইন হচ্ছে। এটাই প্যারাথাইরয়েড হরমোনের মেইন ফাংশন। আর একটা যেটা ক্যালসিয়াম মেটাবলিজমে হেল্প করছিল সেটা ক্যালসিটোনিন ফ্রম দ্য থাইরয়েড গ্ল্যান্ড। সেই ক্যালসিটোনিনের ফাংশনটা আবার সে পার্টিকুলার সেল দিয়ে করে থাকে, যেমন অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্টের কাজটা হচ্ছে ক্যালসিয়াম এনগলফ করা বা অস্টিওব্লাস্টকে এনগলফ করে দিবে, আলটিমেটলি ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে। এবং অস্টিওব্লাস্টের যে ফাংশনটা সে হচ্ছে বোন জেনারেশনে, অর্থাৎ বোন তৈরিতে ক্যালসিয়াম জুড়ে জুড়ে এবং আরো যা ফ্যাক্টরস আছে সেগুলোকে জুড়ে সে বোন তৈরিতে হেল্প করবে। সো ক্যালসিটোনিন মূলত অস্টিওক্লাস্ট এবং অস্টিওব্লাস্ট দিয়ে ক্যালসিয়াম লেভেলটাকে মেনটেন করে। অন দ্য আদার হ্যান্ড প্যারাথাইরয়েড হরমোন যেটা, সেটা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে ক্যালসিয়ামকে রিঅ্যাবজর্ব করে ব্লাডে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনকে মেনটেন করে। ইজ ইট ওকে? ম্যাম, বোনে যে ক্যালসিয়াম ঘাটতিটা হচ্ছে ওইটাই কি মেনটেন করতেছে ক্যালসিটোনিন? মানে এই যে প্যারাথাইরয়েডটা যে ক্যালসিয়ামটা বোন থেকে নিয়ে নিচ্ছে ব্লাডে। হ্যাঁ, ক্যালসিটোনিন সেক্ষেত্রে সে ক্যালসিয়াম মেনটেন করতে পারে, মানে তার সেটাও একটা ফাংশন যে সে ওই অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্টের মাধ্যমে করে থাকে। কিন্তু যেটা আমি ক্যালসিটোনিন পড়ানোর সময় বললাম যে ক্যালসিটোনিন কিন্তু একটা মেজর রোল প্লে করে না। That role can also be played by parathyroid hormone, but the role which is played by parathyroid hormone cannot be played by calcitonin. Okay? ওকে ম্যাম, বুঝতে পারছি। For calcium mechanism or calcium balancing, parathyroid is the upmost or utmost hormone to be played the vital role, not the calcitonin particularly. Okay? Anyone have any other question, or otherwise I will finish today's class. ম্যাম এডিএইচ এর মেকানিজমটা আরেকবার একটু বলতেন। ওকে, এডিএইচ যেটা সেটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ঠিক আছে? এই যে যেমন লেফট সাইডের যে জায়গাটা থাকছে সে কি করছে, এই যে ডাইউরেসিস মিনস যে ইউরিনেশনটাকে করাচ্ছে, অর্থাৎ কিডনি তো আমাদের পুরো বডি থেকে যত ওয়েস্ট ম্যাটেরিয়াল, টক্সিক মেকানিজম, এই কারণে কিন্তু আমরা জানি যে আমরা যত ভেজাল জিনিস খেয়ে থাকি, অ্যাডাল্টারেটেড ফুড যত খেয়ে থাকি বা যত পানীয় খেয়ে থাকি, যত ধরনের ওষুধ আমরা খেয়ে থাকি, সবগুলোর টক্সিক ইফেক্ট আলটিমেটলি কিন্তু এফেক্ট করে প্রথমে কিডনিকে, তাই না? কিডনি ড্যামেজ হয়ে থাকে। তার কারণ কি, কিডনির মেইন ফাংশন হচ্ছে সে অ্যাবজর্ব করতে থাকে যত টক্সিক এলিমেন্টস ইন দ্য বডি সবগুলোকে, এবং সেটাকে সে চেষ্টা করে ডাইউরেসিসের মাধ্যমে ইউরিন দিয়ে বের করে দেওয়ার জন্য। সেটা একটা সার্টেন লেভেল পর্যন্ত কিডনি সেটা মেনটেন করতে পারে, কিন্তু যখনই সেটার পরিমাণ বডিতে বেড়ে যাচ্ছে তখনই কিন্তু আর কিডনি ফেইলিয়ার হয়ে যায়, অর্থাৎ কিডনি ক্যানট পারফর্ম ইটস ওন অ্যাক্টিভিটি টু ইউরিনেট or to diurate all those toxic elements from the body through the urine. Then comes the ADH. এখন ADH এসে কি করছে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অর্থাৎ ডাইউরেসিসের এগেইনস্টে কাজ করবে। মেইন ফাংশন এটাই। কিভাবে করবে? সাপোজ আমার বডিতে ওয়াটার পার্সেন্টেজ অনেক কমে গেছে, মেবি আই এম সাফারিং ফ্রম ডায়রিয়া or any other diseases which may reduce the amount of water in my body. So antidiuretic hormone সেখানে আসছে। ফার্স্ট অফ অল সে কিডনিতে যাচ্ছে, কিডনিকে বলছে যে না, তোমার অ্যাবজর্পশন অফ ওয়াটার কমাতে হবে, তুমি বডি থেকে যে পরিমাণ টিবিউলের মাধ্যমে ওয়াটার অ্যাবজর্ব করছো, ইউ হ্যাভ টু রিডিউস দ্যাট অ্যামাউন্ট। যখন সে রিডিউস করার ফলে
কিডনি যে তাকে সিগন্যাল দিচ্ছে যে সেটা ওকে আই এম রিডিউসিং মাই ডাইউরেসিস প্রসেস অ্যাজ ওয়েল। ডাইউরেসিস প্রসেসটা কি করে সে রিডিউস করছে? জাস্ট ওই যে টিবিউলস এর মাধ্যমে যে পারমিয়াবিলিটি অফ দ্য ফিল্টার্স অর দ্য নেফ্রনস থাকছে সেটাকে সে রিডিউস করে দিচ্ছে। আলটিমেটলি যে ব্লাড অসমোমোলারিটি সেটাকে সে মেনটেন করছে। এবং অ্যান্টিডায়োরেটিকের একটা প্যাসিভ ইম্প্যাক্ট সেটা হোমিওস্ট্যাসিসে থাকছে by maintaining the blood osmolarity. ওকে, এই যে এখানে দেখো ডান সাইডের ছবিটাতে একটা দেয়া আছে যে থার্স্ট ফিল করছে, দেন ড্রিঙ্কিং যদি সে রিডিউস করে আলটিমেটলি অসমোমোলারিটিটাও কিন্তু রিডিউসড হয়ে যাবে বা একটা সেট পয়েন্টে চলে আসবে। কিন্তু যখন সে পর্যাপ্ত পরিমাণ ওয়াটার খাবে বা ওয়াটার সে ইনটেক করবে তখন কিন্তু এই ব্লাড অসমোলারিটিটা মেইনটেইন হবে এবং আলটিমেটলি বডি হোমিওস্ট্যাসিসটা মেইনটেইন হবে। সো অ্যান্টিডায়োরেটিক হরমোনের মূল ফাংশন সে কিডনিকে ডায়োরেসিস কিছুটা ব্যালেন্সে নিয়ে আসার জন্য হেল্প করতে বলবে, এবং সেকেন্ডটা হচ্ছে বাই মেইনটেইনিং দ্য ব্লাড অসমোলারিটি দ্যাট উইল হেল্প ইন হোমিওস্ট্যাসিস। ইজ ইট ক্লিয়ার? Okay. Yes, ma'am. So, do you have any other question? Any other person? Maybe no. So, okay. On the next class, I will also conduct on endocrinology. Maybe next class will be the last class for endocrinology, and then I will move on to aesthesiology. For aesthesiology, I will take class on ear and eye. That should be the anatomical perspective of ear and eye, definitely. And then my class will come to an end, and maybe the neuroanatomy portion will be taken by Rabiul Karim sir, Professor Dr. Rabiul Karim. And that's it. Thank you for your kind attention. And if you have any question regarding today's class, you can also ask me on the next class as well. And the CR, please send me the attendance of today's class. I think the highest amount was 168 students. So, okay, I will take care of that. Thank you so much. And